Dear students, CU BCom Semester 4, আমি শুভাশিস ভট্টাচার্য BCom ক্লাস স্টার্ট করি। আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার ইউটিউব চ্যানেল তোমরা রেগুলার ফলো করবে। ইউটিউব চ্যানেলে কিন্তু আমি যে সমস্ত অঙ্কগুলো ক্লাসে পড়াই, ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু আমি চ্যানেলে কিন্তু আপলোড করে দিই। তোমরা ওখান থেকে কিন্তু অঙ্কগুলোকে দেখতে পারো। আর ওগুলো হলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সাম। আচ্ছা, তো এখন আমি তোমাদের স্যালারি চ্যাপ্টার আমি পড়াচ্ছিলাম। তো স্যালারি চ্যাপ্টারের মধ্যে ছোট ছোট যে অঙ্কগুলো আছে সেগুলোকে এখন পড়াবো। প্রথম আমি পড়াবো আজকে লিভ এনক্যাশমেন্ট। লিভ এনক্যাশমেন্ট, লিভ এনক্যাশমেন্ট। আগে লিভ এনক্যাশমেন্ট জিনিসটা কি একটু বলে দিই। দেখো, অ্যাজ পার সার্ভিস রুল এভরি এমপ্লয়ি ইজ অ্যালাউড সার্টেন পিরিয়ড অফ লিভ উইথ পে। তার মানে সার্ভিস রুল অনুযায়ী প্রত্যেক এমপ্লয়িকে কিন্তু উইথ পে একটা লিভ কিন্তু অ্যালাউ করা হয়। এবারে সেই লিভটা যে এমপ্লয়ি চাকরি করছে সে ডিউরিং দ্য ইয়ার লিভটাকে অ্যাভেল করে নিতে পারে, অর কি করতে পারে, অ্যাকুমুলেট করতে পারে, মানে জমিয়ে রাখতে পারে। ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যাকুমুলেটেড লিভ স্যালারি। তাহলে এই অ্যাকুমুলেটেড লিভ স্যালারিটা কোন সময়তে সে গিয়ে কিন্তু এনক্যাশ করতে পারে। সেটা ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস, অ্যাকুমুলেটেড লিভ স্যালারিটাকে এনক্যাশ করতে পারে, অর অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট টার্মিনেশন অফ সার্ভিস, ওই অ্যাকুমুলেটেড লিভ স্যালারিটাকে এনক্যাশ করতে পারে। তো এই এনক্যাশমেন্ট অফ লিভ স্যালারি যেটা কতখানি পোর্শন আমাদের এমপ্লয়ির হাতে ট্যাক্সেবল হবে, অ্যাসেসির হাতে ট্যাক্সেবল হবে, এটাই আমি এখানে বলবো। তার আগে বলবো লিভ স্যালারি একজন এমপ্লয়ি যে এনক্যাশ করছে তিনটে স্টেজে কিন্তু এনক্যাশ করতে পারে, অ্যাকুমুলেটেড লিভ যেটা। নাম্বার 1 হলো আইদার একটা কন্টিনিউশন অফ সার্ভিস, চাকরি চলাকালীনই লিভ এনক্যাশমেন্ট করছে, ছুটির পয়সা সেল করে এমপ্লয়ের কাছে সেল করে টাকা নিয়ে নিচ্ছে, এটাকে বলে লিভ এনক্যাশমেন্ট। অ্যাট দ্য ডিউরিং এটাকে কি বললাম যে লিভ এনক্যাশমেন্ট ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস। নাম্বার 2 বলছি যে লিভ স্যালারি রিসিভড at the time of retirement or termination of service. আর নাম্বার 3 হলো লিভ স্যালারি রিসিভড বাই দ্য লিগাল হিয়ার অফ দ্য ডিজিজড এমপ্লয়ি, যে এমপ্লয়ি মারা যায় তাকে বলে ডিজিজড এমপ্লয়ি, তার লিগাল হিয়ারটা লিভ স্যালারিটা পেতে পারে। তাহলে লিভ স্যালারিটা একজন এমপ্লয়ি তিনটে স্টেজেতে পেতে পারে। নাম্বার 1 হলো, সেটা তোমাকে দেখতে লাগবে, আইদার একটা ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস বা ডিউরিং দ্য টেনিউর অফ সার্ভিস। নাম্বার 2 হলো লিভ স্যালারি রিসিভড বাই দ্য লিগাল হিয়ার অফ দ্য ডিজিজড এমপ্লয়ি। আর নাম্বার 3 বললাম লিভ স্যালারি রিসিভড at the time of retirement or termination of service. ঠিক আছে, তো এক এক করে আমি রুলগুলোকে বলবো। প্রথমে বলবো আমাদের ট্যাক্সেবল অ্যামাউন্টটা বার করতে হবে, লিভ এনক্যাশমেন্ট থেকে যে টাকাটা পেলো তার কতখানি পোরশন আমাদের ট্যাক্সেবল হবে, ট্যাক্সের আওতাতে আসবে। প্রথমে বলবো যে লিভ স্যালারি রিসিভ ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস, চাকরি চলাকালীন যদি ছুটির পয়সা পায় সেটা বোথ গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এমপ্লয়ি দুজনকার হাতেই কিন্তু ফুললি ট্যাক্সেবল হবে। আমরা যখন অঙ্কগুলো করি জেনারেলি আমরা কি করি, স্যালারির অঙ্কগুলো যখন করি তিনটে অ্যামাউন্টের কলাম করি, লাস্ট কলামটাকে আমরা বলি ট্যাক্সেবল কলাম। তো লিভ স্যালারি রিসিভ ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস বোথ গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট এমপ্লয়ি দুজনকার হাতেই কিন্তু ফুললি ট্যাক্সেবল হবে, আমরা থার্ড কলামেতে বসিয়ে দেবো। গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক দুজনকার হাতেই কিন্তু ফুললি ট্যাক্সেবল হবে। এবার আমি সেকেন্ডটা বলবো যে লিভ স্যালারি রিসিভড বাই দ্য লিগাল হিয়ার অফ দ্য ডিজিজড এমপ্লয়ি। লিগাল হিয়ার যারা লিগাল উত্তরাধিকারী আছে, যে মারা যাচ্ছে তার লিগাল উত্তরাধিকারীরা লিগাল হিয়ারটা লিভ স্যালারি পাচ্ছে। এটাও কিন্তু গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট দুজনকারই হাতে কিন্তু ফুললি ডিডাক্টেবল, 1 পয়সাও ট্যাক্সেবল হবে না, থার্ড কলামে আমরা নীল নিয়ে যাব। ঠিক আছে, তার কি বললাম, লিভ স্যালারি রিসিভ ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস বা টেনিউর অফ সার্ভিস, এটা গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট দুজনকার হাতে ফুললি ট্যাক্সেবল হবে, থার্ড পরে চলে যাবে। আর লিভ স্যালারি রিসিভ বাই দ্য লিগাল হিয়ার অফ দ্য ডিজিজড এমপ্লয়ি, এটা বোথ গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট দুজনকার হাতেই কিন্তু ফুললি ডিডাক্টেবল হবে। এবার আমি বলবো যে লিভ স্যালারি রিসিভড অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অর টার্মিনেশন অফ সার্ভিস।
এখানে আমরা এমপ্লয়ি বলতে দু রকম এমপ্লয়ি বুঝি। নাম্বার 1 হলো গভর্নমেন্ট এমপ্লয়ি, নাম্বার 2 হলো নন গভর্নমেন্ট এমপ্লয়ি। সেটা অঙ্কিত আমাদের মেনশন করা থাকবে। গভর্নমেন্ট এমপ্লয়ি হলে মেনশন করা থাকবে, আর যদি গভর্নমেন্ট এমপ্লয়ি মেনশন না করা থাকে তো বুঝে যাবো আমরা প্রাইভেট সেক্টর এমপ্লয়ি বা নন গভর্নমেন্ট এমপ্লয়ি। তো লিভ স্যালারি রিসিভড এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অর টার্মিনেশন অফ সার্ভিস বাই দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা হলো ফুললি তোমার ডিডাক্টেবল, মানে এক পয়সাও ট্যাক্স দিতে লাগবে না। মানে আমরা আগে লিভ স্যালারি টাকাটা যেটা পেলো সেটাকে সেকেন্ড ঘরেতে লিখবো, মানে সেকেন্ড অ্যামাউন্টের কলমেতে লিখবো, লেস করব যে এক্সেমশন আন্ডার সেকশন 10(10)(a)(1) লিভ স্যালারি সেকশনটা হলো 10(10)(a), লেস লিখবো এক্সেমশন আন্ডার সেকশন 10(10)(a)(1), পুরোটাকেই আমরা লেস করে মানে ট্যাক্সেবল কলামে আমরা নিয়ে যাব, মানে পুরোটাই হলো ডিডাক্টেবল। মানে লিভ স্যালারি রিসিভড এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অর টার্মিনেশন অফ সার্ভিস বাই দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে যতখানি লিভ স্যালারি পেলো এক পয়সাও কিন্তু ট্যাক্সের আওতায় আসবে না, মানে আমাদের ট্যাক্সেবল কলামটা হয়ে যাবে নিয়ে, মানে এটা ফুললি হচ্ছে কি ডিডাক্টেবল। সেকশনটা বলে দিলাম 10(10)(a)(1). এবার আমি বলবো লিভ স্যালারি রিসিভড এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট বাই দ্য নন গভর্নমেন্ট এমপ্লয়ি। এখানে কিন্তু পুরোটা তোমার ডিডাক্টেবল হবে না, আমাদের চারটে অল্টারনেটিভ আছে, ঠিক আছে? চারটে অল্টারনেটিভের মধ্যে যেটা সবথেকে মিনিমাম হবে, লিস্ট হবে, সেইটা এক্সেমশন পাবে। সেকশনটা হলো 10(10)(a)(2). তখন আমরা আগে লিখবো যে লিভ স্যালারি রিসিভ বলে সেকেন্ড কলামে লিখবো, এবার লিখবো যে লেস এক্সেমশন আন্ডার সেকশন 10(10)(a)(2) বলে লিখবো যে মানে লোয়ার অফ দা ফলোইং 4 অল্টারনেটিভ। এই ফলোইং 4 অল্টারনেটিভ গুলো কি কি আছে? নাম্বার 1 এই অল্টারনেটিভ গুলোকে আমরা ফার্স্ট কলামেতে বসাবো, যেটা সবথেকে মিনিমাম হবে সেইটাকে সেকেন্ড কলামেতে লিখবো, ওই টোটাল লিভ এনক্যাশমেন্ট যেটা পেয়েছিল সেটা থেকে লেস করে বাকিটা যেটা ট্যাক্সেবল পোরশন সেটাকে আমরা থার্ড কলামেতে নিয়ে যাব। তাহলে এই চারটি অল্টারনেটিভ কি কি হবে? নাম্বার 1 অল্টারনেটিভ হলো আমাদের যে অ্যাকচুয়াল লিভ স্যালারি রিসিভ, নাম্বার 2 হলো স্ট্যাটুটরি অ্যামাউন্ট ₹25 lakhs, মানে ফিক্সড 25 lakhs, নাম্বার 3 হলো 10 month অ্যাভারেজ স্যালারি, আর নাম্বার 4 হলো ম্যাক্সিমাম 30 days অ্যাভারেজ স্যালারি subject to actual leave availed during the continuation of service। ঠিক আছে? তার মানে এই জিনিসটা কি জিনিস না, যত দিন সার্ভিস করবে একজন লোক, যদি ধরো 35 ইয়ার সার্ভিস করে, আমরা 1 ইয়ারকে মানে ধরে নিচ্ছি 30 days মানে 1 month। তার মানে 35 ইয়ার্স যদি সার্ভিস করে আমরা বলবো যে 35 মান্থ এভারেজ স্যালারি আমাদের বার করতে হবে। কি করে এভারেজ স্যালারি বার করবো সেটা আমি বলে দেবো। এবারে তার থেকে আমাদের লেস করতে লাগবে ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস অ্যাকচুয়াল লিভ অ্যাভেলড বাই দ্য এমপ্লয়ি, মানে চাকরি চলাকালীন সময় যে ছুটিটাও নিয়ে নেবে সেইটাকে আমরা মাইনাস করব। ঠিক আছে? তাহলে আমরা পেয়ে যাব যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ তোমার হচ্ছে কি আর্নড লিভ, ম্যাক্সিমাম মানে 30 days earned leave, মানে সাবজেক্ট টু তোমার অ্যাকচুয়াল লিভ অ্যাভেলড ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস। আচ্ছা, এবার এখানে আমি বলবো যে এই যে যখন বলছি যে 30 ম্যাক্সিমাম 30 days মানে পার অ্যানাম, মানে এক বছর মানে আমরা বলছি যে 1 month 30 days, মানে ম্যাক্সিমাম 30 days অ্যাভারেজ স্যালারি সাবজেক্ট টু অ্যাকচুয়াল লিভ অ্যাভেলড ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস। এখানে কোনো মানে ফ্র্যাকশন অফ ইয়ারকে আমরা কিন্তু কনসিডার করব না। ধরো সাপোজ 35 ইয়ার্স 11 মান্থ কেউ হয়তো চাকরি করেছে, কেউ হয়তো সার্ভিস করেছে, 11 মান্থটাকে কিন্তু আমরা ইগনোর করব। তার মানে 35 ইয়ার্সই আমরা ধরব। 35 ইয়ার্স 2 মান্থ হলেও আমরা ইগনোর করব। 35 ইয়ার্স 10 মান্থ হলেও আমরা মানে যেটা পার্ট অফ দ্য মান্থ যেটা সেটাকে আমরা কিন্তু ইগনোর করব। তার মানে পার্ট অফ দ্য মান্থটাকে কিন্তু আমরা কনসিডার করব না, সেটা মোর দ্যান 6 মান্থ হওয়া সত্ত্বেও। ঠিক আছে? এবার আমি বলবো যে অ্যাভারেজ স্যালারি কাকে বলে। তার আগে বলি যে তোমার লিভ স্যালারি পারপাসে স্যালারি মানে হলো আমাদের জানতে হয় যে মানে যখন কোনো জিনিসের ট্যাক্সেবল অ্যামাউন্ট বার করব সেখানে স্যালারি মানেটা কি। যেরকম যখন তোমার হচ্ছে কি হাউস রেন্ট অ্যালাউন্স আসে সেখানে আমরা স্যালারি মানে একটা কি দেখেছিলাম। এবার আমি বলবো যে লিভ স্যালারি পারপাসে তোমার স্যালারি মানে কি। এখানে যখন আমরা অ্যাভারেজ স্যালারি বার করবো আমাকে তো স্যালারিটা বার করতে হবে। স্যালারি মানে হলো বেসিক স্যালারি প্লাস ডিআরএস অ্যালাউন্স প্লাস কমিশন অন ফিক্সড পার্সেন্টেজ অফ সেলস, এই তিনটে জিনিস। আর ডিআরএস অ্যালাউন্স সবসময় মনে রাখতে হবে যে ডিআরএস অ্যালাউন্সকে কিন্তু পার্ট অফ স্যালারি হতে হবে। ডিআরএস অ্যালাউন্সটা যদি মানে নট পার্ট অফ স্যালারি হয় তাহলে কিন্তু আমরা কনসিডার করব না। তাহলে এখানে স্যালারি মানে হলো বেসিক স্যালারি প্লাস ডিআরএস অ্যালাউন্স
ইফ ডিএ মানে বিকামস পার্ট অফ স্যালারি, তাহলেই নেব। আর নাম্বার 3 কি বললাম, যে মানে কমিশন অন ফিক্সড পার্সেন্টেজ অফ সেলস। এবারে হাউ টু কম্পিউট অ্যাভারেজ স্যালারি। অ্যাভারেজ স্যালারি মানে যেদিনকে রিটায়ার করছে, ঠিক যেদিনকে রিটায়ার করছে সেই দিন থেকে শুরু করে তার পেছনে মানে প্রিভিয়াস 10 মান্থের আমাদের মানে স্যালারি বার করতে হবে। মানে প্রিভিয়াস যেদিনকে রিটায়ার করছে ঠিক তার আগের দিন থেকে আমরা প্রিভিয়াস 10 মান্থের বেসিক নেব, ডিএ নেব এবং কমিশন অন সেলস নেব। ঠিক আছে, এবার টোটালটা করব। টোটালটাকে আমরা মানে 10 দিয়ে ডিভাইড করব, যেহেতু ওটা 10 মান্থের স্যালারি হলো, 10 দিয়ে ডিভাইড করলে কিন্তু আমরা অ্যাভারেজ স্যালারি পেয়ে যাব। তাহলে হাউ টু কম্পিউট অ্যাভারেজ স্যালারি আমি বলে দিলাম যে অ্যাভারেজ স্যালারি মিন্স অ্যাভারেজ স্যালারি ডিউরিং দ্য প্রিসিডিং 10 মান্থস ফ্রম দ্য ডেট অফ হিজ রিটায়ারমেন্ট। ডিউরিং দ্য প্রিসিডিং 10 মান্থ ফ্রম দ্য ডেট অফ হিজ রিটায়ারমেন্ট, মানে যেদিনকে রিটায়ার করছে তার আগে থেকে পেছনের 10 মাসের আমরা স্যালারি নেব। এই স্যালারির মধ্যে আমরা বেসিক নেব, ডিএ নেব এবং কমিশন অন সেলস নেব। টোটালটা যেটা হলো সেটাকে আমরা 10 দিয়ে ডিভাইড করব। একটা কথা বলি, স্যালারির মধ্যে যদি কোনো ইনক্রিমেন্ট যদি না থাকে, বেসিক বা ডিএ তে যদি কোনো ইনক্রিমেন্ট না থাকে, তাহলে যেটা আমাদের বেসিক বা ডিএ এট দ্য টাইম অফ মানে যে সময় রিটায়ার করছে সেই সময় যেটা দিয়ে দেওয়া থাকে, সেই মান্থে যেটা দিয়ে দেওয়া থাকে সেটাই আমাদের অ্যাভারেজ স্যালারি হয়ে যাবে। আলাদা করে অ্যাভারেজ স্যালারি বার করার দরকার নেই। যদি বেসিক এবং ডি এর মধ্যে কোনো যদি ইনক্রিমেন্ট যদি না থাকে, তাহলে আর অ্যাভারেজ স্যালারি বার করার আলাদা করে বার করার আমাদের কোনো প্রয়োজন নেই। কারণ পেছনের 10 মাসের স্যালারি অ্যাড করলে তো একই বেরোবে, তাকে 10 দিয়ে ডিভাইড করলে যে মানে প্রত্যেক মাসে যেটা স্যালারি সেটাই বেরোবে। ঠিক আছে, তাহলে কি বললাম, যদি ইনক্রিমেন্ট আমাদের যদি না দিয়ে দেওয়া থাকে সেক্ষেত্রে অ্যাভারেজ স্যালারি আমাদের বার করতে লাগবে না। অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট যে স্যালারিটা আমাদের দিয়ে দেওয়া থাকবে বেসিক এবং ডিএ বা কমিশন অন সেলস, সেটাকেই আমরা কিন্তু নেব। কিন্তু যখন আমাদের ইনক্রিমেন্ট দিয়ে দেওয়া থাকবে সেখানে কিন্তু আমাদের অ্যাভারেজ স্যালারিটা যখন আমরা বার করব তখন কিন্তু আমাদের কিন্তু মানে কনসাস হয়ে কিন্তু আমাদের বার করতে লাগবে। তাহলে আমি লিভ স্যালারির কিন্তু টোটাল রুলটা বলে দিলাম। এবার আমি লিভ স্যালারির একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। প্রবলেমটাকে আমি একটুখানি করছি। এই প্রবলেমটাকে যখন আমি মানে ইউটিউবে আপলোড করব, প্রবলেমটাকে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে গেলে কিন্তু পেয়ে যাবে। অঙ্কটা আমি একটুখানি করছি, দেখো। বলছে মিস্টার ভানু ইজ ওয়ার্কিং ইন জেড লিমিটেড সিন্স লাস্ট 25 ইয়ার্স 9 মান্থ। ঠিক আছে, তাহলে জেব্রা লিমিটেডে ও চাকরি করে আসছে। তোমার মিস্টার বি তোমার হচ্ছে কি 20+25 ইয়ার্স 9 মান্থ। আচ্ছা, কোম্পানি অ্যালাউস 2 মান্থস লিভ ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস টু ইটস এমপ্লয়িজ। ঠিক আছে, তার মানে বছরে 2 মাসে কিন্তু কোম্পানি ওদেরকে ছুটি অ্যালাউ করে। এটাই হচ্ছে কি ওদের অ্যাজ পার সার্ভিস রুলে কিন্তু লেখা আছে। আমি প্রথমেই বলেছিলাম লিভ স্যালারি মানে কি, যে অ্যাজ পার সার্ভিস রুল প্রত্যেক এমপ্লয়িকে কিন্তু লিভ উইথ পে অ্যালাউ করা থাকে। ঠিক আছে, লিভ উইথ পে। এবারে এটাকেও মানে চাকরি চলাকালীন এটাকে এই ছুটিটাকে কেউ নিয়ে নিতে পারে, সেটাকে বলা হচ্ছে লিভ অ্যাভেড। আবার কেউ অ্যাকুমুলেট করে রাখতে পারে, মানে জমিয়ে রাখতে পারে। এবারে একটা সময় গিয়ে সব কনসার্নে কিন্তু ছুটি বিক্রি করে মানে এনক্যাশমেন্ট অফ লিভ স্যালারি হয় না, কিন্তু যেখানে এই সুযোগ রয়েছে সেখানে কিন্তু এই অ্যাকুমুলেটেড লিভের পয়সাটা এমপ্লয়িরা কিন্তু পেয়ে যায়। সেটারই আমাদের ট্যাক্সেবল অ্যামাউন্টটা বার করতে হয়। আচ্ছা, তো বলছে যে কোম্পানি অ্যালাউস 2 মান্থস লিভ ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস টু ইটস এমপ্লয়িজ, মানে বছরেতে 2 মাসের কিন্তু লিভ অ্যালাউ করা হয় এই কোম্পানিতে। বলছে ডিউরিং দ্য জব হি হ্যাড অ্যাভেলড 20 মান্থস লিভ, মানে চাকরি চলাকালীন কিন্তু ও 20 মাসের ছুটি কিন্তু নিয়ে নিয়েছে। আচ্ছা, এবার বলছে at the time of retirement on 10/8/2023, আমাদের কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার হলো 24-25, তার রেসপেক্টে আমাদের প্রিভিয়াস ইয়ার হলো 23-24, মানে 1/4/23 থেকে 31 মার্চ 24, এইটা হলো আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার। তো কারেন্ট প্রিভিয়াস ইয়ারই ও রিটায়ার করেছে on 10/8/2003। বলছে at the time of retirement on 10/8/2023 he got rupees 1,50,000 as leave encashment। তার মানে আমরা কিন্তু বুঝে গেলাম, দেখো ও চাকরি করে হচ্ছে কি জেব্রা লিমিটেড, মানে নন গভর্নমেন্ট এমপ্লয়ি, আর যেটা লিভ স্যালারি পাচ্ছে এটা হলো at the time of retirement or termination of service। ঠিক আছে, লিভ স্যালারি 3টে জায়গায় পাই, আমি কিন্তু এটা আগে বুঝিয়ে এসেছিলাম। তাহলে বুঝে গেলাম ও নন গভর্নমেন্ট এমপ্লয়ি এন্ড লিভ স্যালারি রিসিভ at the time of his retirement। ওই যে লাস্টের যে রুলগুলো বললাম, 4টে মানে কন্ডিশন, 4টে যে অপশন বললাম, মানে 4টে অল্টারনেটিভের মধ্যে যেটা লোয়ার সেটা কিন্তু এক্সেপশন পাবে অ্যাজ পার সেকশন 10(10)(2)। আচ্ছা,
তাহলে 1,50,000 ও লিভ এনক্যাশমেন্ট পেয়েছে আর কি, মানে ছুটির টাকা পেয়েছে। বলছে as on that date his basic salary was ₹5,000 per month, DA was ₹2,000 per month, commission was 5% on turnover plus 2,000 per month ফিক্সড। হ্যাঁ, এটা বলে দিয়েছে পার মান্থ। ফিক্সড কমিশনটা কিন্তু আমরা নিই না, আমরা কিন্তু স্যালারি মানে বলে দিয়েছিলাম বেসিক স্যালারি প্লাস ডিআরএস অ্যালাউন্স, যেটা অবভিয়াসলি পার্ট অফ স্যালারি হতে হয়, আর কমিশন অন সেলস, কমিশন অন ফিক্সড পার্সেন্টেজ অফ সেলস। তো এই মানে সেলের উপর কমিশনটাকে আমরা কনসিডার করব, মানে টার্নওভারের উপর যে কমিশনটা সেটাকে কনসিডার করব, কিন্তু যেটা ফিক্সড কমিশন এটাকে কিন্তু আমরা মানে যখন স্যালারি ক্যালকুলেট করব সেখানে আমরা কনসিডার করব না। আচ্ছা, এবারে এইগুলো দেখো পরিষ্কার বলে দিচ্ছে অ্যাজ অন দ্যাট ডে, মানে এগুলো হলো আমাদের অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, যে মাসে ও রিটায়ার করেছে সেই মাসের আমাদের বেসিক বলে দিয়েছে, ডিএ বলে দিয়েছে, কমিশন অন সেলস ওরা বলে দিয়েছে। আচ্ছা, এবার বলছে যে টার্নওভার এফেক্টেড বাই দ্য অ্যাসেসি ডিউরিং লাস্ট 12 মান্থস ইভেনলি ₹5 লাখ। লাস্ট 12 মাসেতে ও 5 লাখ টাকা টোটাল সেলস, মানে ও মানে মেড সেলস মেড বাই দ্য এমপ্লয়ি হচ্ছে কি 5 লাখ। আচ্ছা, Bhanu got an increment of ₹1,000 per month from 1/1/23 in basic and ₹500 per month in DA। তাহলে ওর 1/1/23 তে ওর বেসিকে 500 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, বেসিকে 1000 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, আর ডিএ তে তোমার হচ্ছে কি ₹500 ওর ইনক্রিমেন্ট হয়েছে। বলছে কম্পিউট হিজ ট্যাক্সেবল লিভ এনক্যাশমেন্ট স্যালারি। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক শুরু করব। তাহলে আমরা উপরে হেডিং দিই যে কম্পিউটেশন অফ ট্যাক্সেবল লিভ স্যালারি। কম্পিউটেশন খুব ইম্পর্টেন্ট সাম আমি পড়াচ্ছি, কম্পিউটেশন এবং লিভ স্যালারি মানে স্ট্যান্ডার্ড সামই আমি পড়াচ্ছি। ঠিক আছে, কম্পিউটেশন অফ ট্যাক্সেবল লিভ স্যালারি, taxable leave salary of Mr. B for the assessment year 2024-25। এটা হলো আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার 23-24-25, আমাদের প্রিভিয়াস ইয়ার হলো 23-24। তো রাইট সাইডে আমি দুটো অ্যামাউন্টের কলাম করব, যখন আমরা মেন বড় বড় স্যালারি অঙ্কগুলো করি সেখানে আমরা কিন্তু তিনটে অ্যামাউন্টের কলাম করি, কিন্তু ছোট ছোট জিনিসগুলো যখন আমরা করি মানে লিভ স্যালারি, এগুলো তো ছোট ছোট অঙ্ক দেয়, লিভ স্যালারি দেয়, পেনশন দেয়, তোমার গ্র্যাচুইটির অঙ্ক দেয়, হ্যাঁ, তারপরে লিভ স্যালারি যেটা করেছে এটা, এগুলো সব কিন্তু আমাদের শিখতে লাগবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লিখি এই দুটো আমাদের কিন্তু রুপিস কলম, রুপিস। তাহলে আমরা লিখি যে লিভ স্যালারি রিসিভড বা লিভ এনক্যাশমেন্ট রিসিভড, লিভ স্যালারি বলেই লিখছি বা লিভ এনক্যাশমেন্টও লিখতে পারো। লিভ স্যালারি রিসিভড ও পেয়েছে 1,50,000 রুপিস, 1,50,000। এবার আমরা লিখব লেস exemption, less exemption under section 10 ব্র্যাকেটে 10 ডাবল এ আর ক্লজ এ লিখলাম আমরা 2। ঠিক আছে, 10 ডাবল এ 2। নিচে লিখবো যে লোয়ার অফ দা লিস্টও লিখতে পারো, লোয়ার অফ দা ফলোইং। আমাকে কিন্তু ওয়ার্কিংস করতে হবে, কিন্তু এভারেজ স্যালারিটা আমাকে কিন্তু বার করতে হবে, তার জন্য কিন্তু জায়গা রাখতে হবে, এখানে আমি করে দেবো। আচ্ছা, লোয়ার অফ দা ফলোইং 4 alternatives, lower of the following 4 alternatives. Number 1, actual leave salary received। तो फर्स्ट पर टाका लिखलाम 1,50,000। नेक्स्ट 2 নম্বরে লিখছি যে স্ট্যাটুটরি অ্যামাউন্ট, এটা হলো 25 লাখ,
মানে 25 লাখ ম্যাক্সিমাম লিভ স্যালারির জন্য এক্সেমশন পেতে পারে। নাম্বার 3 বলছি 10 months অ্যাভারেজ স্যালারি। এই অ্যাভারেজ স্যালারির মধ্যে বার করতে হবে 10 months অ্যাভারেজ স্যালারি। আর লাস্টে লিখছি আমরা নাম্বার 4 ম্যাক্সিমাম 30 days leave for actual service। ঠিক আছে, ম্যাক্সিমাম 30 days leave for actual service subject to leave actually availed এখানে আমরা লিখতে পারি ম্যাক্সিমাম 30 days leave for every completed year of service। ঠিক আছে, এটা লেখো যে for every completed এখানে লিখে দিচ্ছি every completed year of service। every completed year of service subject to leave actually availed during the continuation of service। তাহলে দুটোর জন্য আমাদের কিন্তু অ্যাভারেজ স্যালারিটা আগে বার করে নিতে লাগবে। তাহলে আমি এখানটা করব যে কম্পিউটেশন অফ অ্যাভারেজ স্যালারি। ঠিক আছে, এইখানটা আমাদের অঙ্কটা থাক, এখানটা আমি ওয়ার্কশিট করে দিচ্ছি। ঠিক আছে, এখানে লিখছি আমি কম্পিউটেশন অফ অ্যাভারেজ স্যালারি। কম্পিউটেশন অফ অ্যাভারেজ স্যালারি। তো অ্যাভারেজ স্যালারি আমি কি বলেছিলাম যে অ্যাভারেজ স্যালারি মিন্স অ্যাভারেজ স্যালারি ডিউরিং দ্য প্রিসিডিং 10 months ফ্রম দ্য ডেট অফ হিজ রিটায়ারমেন্ট। মানে যেদিনকে ঠিক রিটায়ার করছে সেই দিন থেকে শুরু করে পেছনের 10 মাসের আমরা বেসিক নেব, ডিএ নেব আর কমিশন অন সেলস। তাহলে আমরা আগে লিখি যে বেসিক। আগে আমি বলে দিই ও রিটায়ার করেছে, আগে দেখে নাও কোন তারিখে রিটায়ার করেছে। ও রিটায়ার করেছে আমাদের দেখো বলে দেওয়া আছে কবে, রিটায়ারমেন্ট কবে করেছে 10/8/2023। ঠিক আছে, 10/8/2023 তে ও কিন্তু রিটায়ারমেন্ট করেছে। ঠিক আছে, তো এই বেসিকটা কিন্তু ক্যালকুলেশন কিন্তু একটু ঝামেলা হবে আমাদের, কিন্তু এই 10 ডেজ কিন্তু আমাদের কিন্তু হিসেবের মধ্যে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, যদি এটা মাসের শেষে হতো তাহলে কিন্তু এতটা মানে ঝামেলা হতো না। আমি কিন্তু বলেই দিয়েছি এই অঙ্কটা কিন্তু একদম মানে ম্যাক্সিমাম লেভেলের সামনে আমাদের পরীক্ষায় মানে লিভ স্যালারির একদম মানে স্ট্যান্ডার্ড অঙ্ক হয়। তাহলে আমরা যে মানে স্যালারিটা নেব পেছনে 10 মাসে কবে থেকে কবে এটা কিন্তু আমাদের আগে পার করে রাখতে হবে। তাহলে আমরা নেব হচ্ছে কি 10/8/2023 এইখান থেকে পেছনের 10 মাস তুমি গুনো কবে থেকে কবে আসবে। তাহলে 10/8 থেকে তোমার হচ্ছে কি 10/7, তারপর হচ্ছে কি 10/6, তারপর হচ্ছে কি 10/5, তারপর হচ্ছে 10/4, তারপর হচ্ছে 10/3, তারপর হচ্ছে কি 10/2, তারপর হচ্ছে কি 10/1। ঠিক আছে, আর তার আগে হলো তোমার 10 হচ্ছে কি 12, 10 হচ্ছে কি 11 আর 10 হচ্ছে কি তোমার অক্টোবর। ঠিক আছে, তাহলে মানে অক্টোবর 22, তাই তো। তাহলে এখানে আমরা লিখবো যে 10th অক্টোবর। মানে অক্টোবর মানে কত হয় 10।
10/10/2022 থেকে তোমার 10/8/2023। দেখো এটা কিন্তু 10 মাসই হচ্ছে, হিসাব বসে নাও। 10/8/22 থেকে 10/8/23 এটা আমাদের কিন্তু 10 মাসেরই হচ্ছে, 10 মাসই হচ্ছে। দেখে নাও তোমার 10/10 থেকে মানে 10 মাসই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই পার্ট মাসের এই ভাঙা মাসের স্যালারিগুলো আমাদের কিন্তু নিতে লাগবে। যখন গ্র্যাচুইটি আমরা অঙ্ক করাবো তখন কিন্তু ওই মানে পার্ট মান্থটাকে আমরা কিন্তু ছেড়ে দিই, মানে যে মাস, সোজা কথা কিভাবে বলি না, যে মাসে রিটায়ার করে সেই মাসটাকে ছেড়ে দিয়ে পেছনের মাস থেকে আসে, কাজে ওখানে কিন্তু এরকম ফ্র্যাকশন বলে কোনো কিছু আসে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তার মানে অক্টোবর 22 তে, অক্টোবর হিসেব মতো আমাদের 31 এ তোমার হচ্ছে কি মানে শেষ হয়। তাহলে অক্টোবর 20 তোমার হচ্ছে কি 2 আমরা 21 ডেসে নেব। আমাদের ভাঙা মাস তোমার হচ্ছে কি দুটো পড়বে, এই অক্টোবর 22 আর হচ্ছে কি 23 এর মানে 8 মানে হলো আগস্ট, তাই তো। এই দুটো ভাঙা, তার মানে মধ্যিখানগুলো আমাদের কিন্তু সব ফুল মান্থ আসবে। আচ্ছা, তাহলে আমাদের কি কি আসছে, মানে অক্টোবরে আমরা পাচ্ছি অক্টোবর 22 এর, অক্টোবর 22 এর তোমার হচ্ছে কি মানে 21 ডেজ, তাই তো। এইবারে নভেম্বর 22, ভালো করে বোঝো, 2 তোমার হচ্ছে কি সেপ্টেম্বর 23, এগুলো কিন্তু আমাদের ফুল মান্থ, তাই না। 2 হচ্ছে কি সেপ্টেম্বর 23, এগুলো হলো আমাদের ফুল মান্থ। নভেম্বর থেকে সেপ্টেম্বর তুমি বলো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এখানে 11 হয়ে যাচ্ছে না, এটা 8 এর আগে কি হয়, সেপ্টেম্বর কেন লিখছি, তোমার জুলাই হবে, ঠিক আছে। তোমার জুলাই 23, ঠিক আছে, জুলাই 23। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে 9 মাস আমরা ফুল পাচ্ছি। আর এই দুটো মাস মিলিয়ে তোমার অক্টোবর 22 এর হচ্ছে কি 21 দিন, আর এইখানে আমরা নেব তোমার হচ্ছে কি 10 দিন, তাই না। আমাদের 23 আগস্টের আমরা 10 দিন নেব, তাহলে এই কটা আমাদের ফুল মান্থ। আর নেব আমরা তোমার মানে অক্টোবর এটা আগস্ট, তাই তো। আগস্ট 2023 আমরা লিখব যে 10 ডেজ, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের এত ঝামেলা হতো না যদি মাসের শেষে যদিও রিটায়ার করতো, ঠিক আছে। এই মানে মিডলেতে রিটায়ার করেছে বলে আমাদের এই ঝামেলাটা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো ওর ইনক্রিমেন্ট কিন্তু কবে থেকে আসে, ওর ইনক্রিমেন্ট বলে দিয়েছে বেসিকে 1000 করে ইনক্রিমেন্ট হয়, ডিএতে 500 করে ইনক্রিমেন্ট হয়। ইনক্রিমেন্টের ডেটটা আমাদের দিয়ে দেওয়া আছে কবে থেকে, কবে থেকে ইনক্রিমেন্টটা পাচ্ছে, কোথায় লেখা আছে, একদম লাস্টের দিকে আছে। ভানু গট অ্যান ইনক্রিমেন্ট 1000 পার মান্থ ফ্রম 1123, 1123 in basic and 500 per month in DA। 1123, দেখো একটা জিনিস বলি, আমাদের যে বেসিক আর ডিএটা দিয়ে দেওয়া আছে সেটা কিন্তু এই 10/8/2023 এর, তার মানে ওই 1123 তে ইনক্রিমেন্ট হওয়ার পর ওর এখনকার যে বেসিকটা দিয়ে দেওয়া আছে, বেসিকটা এখন কত দিয়ে দেওয়া আছে, ওর বেসিক তোমার দিয়ে দেওয়া আছে 5000 পার মান্থ, আর ডিএটা দিয়ে দেওয়া আছে 2000 পার মান্থ। তাহলে এই বেসিক আর ডিএটা কিন্তু ইনক্রিমেন্ট সমিতি দিয়ে দেওয়া আছে, তার মানে জানুয়ারির আগেতে 1 মানে 23 মানে জানুয়ারির আগেতে ওর কিন্তু মানে বেসিক 1000 টাকা কম ছিল, আর ডিএ কিন্তু তোমার 500 টাকা কম ছিল, ঠিক বলছি তো আমি। 1123 থেকে ওর ইনক্রিমেন্টটা হয়েছে। আমাদের যেটা বেসিক আর ডিএ যেটা দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে কি তোমার রিটায়ারমেন্টের ডেটে মানে তোমার 10/8/2023 এ, তার মানে এটার মধ্যে ইনক্রিমেন্ট ঢুকে আছে 1123 এর আগে, তার মানে ওর বেসিক কিন্তু 1000 টাকা কম ছিল, আর ডিএ তোমার হচ্ছে কি 500 টাকা আমাদের কম ছিল। তার মানে বেসিক ছিল তোমার 4000, এখন তো 5000 আছে বেসিক, আর ডিএ আছে তোমার 2000 টাকা। তাহলে 1123 এর আগে ওর বেসিক ছিল 4000 টাকা এবং ডিএ ছিল 1500 রুপিস, ঠিক আছে। তাহলে আমরা লিখছি এখানে বেসিক কিভাবে হিসাব করছি দেখো। বেসিক তো অক্টোবর তোমার হচ্ছে কি 22, আমাদের 21 দিনে বার করতে হবে, তাই না। তাহলে তোমার ছিল 4000 বেসিক,
বাই হচ্ছে কি তোমার 31 ক্যালকুলেটর হিসাব করবে ইনটু হচ্ছে কি 21 বলো কত হয় ঠিক আছে বলো কত হয় 4000 টাকা পুরো মাসে অক্টোবর 31 এ হয় হ্যাঁ 4000 বাই 31 ইনটু 21 করলে কত হয় 2710 তাহলে লিখলাম এখানটা 2710 এইখানে হ্যাঁ আমাদের 9টা মাস কিন্তু তোমার ফুল এবার 9টা মাসের মধ্যে দেখো তোমার কি কি আসছে নভেম্বর আর ডিসেম্বর হ্যাঁ এই দুটো মাস কিন্তু 4000 টাকা করে নেব আর জানুয়ারি থেকে জুলাই অবধি আমরা 5000 টাকা করেই নেব তাই না তাহলে এবারে লিখছি আমি নভেম্বর 22 হ্যাঁ 2 হচ্ছে কি ডিসেম্বর 22 তোমার 4000 ইনটু 2 তার মানে আমার হলো 8000 টাকা আর জানুয়ারি 23 টু জুলাই 23 এখানে আমাদের হচ্ছে কি তোমার 7 মাস আমরা নেব 5000 টাকা করে কারণ জানুয়ারি থেকে তো বেসিক তো ইনক্রিমেন্ট হয়ে মানে 5000 টাকাই আছে তাহলে 5000 ইনটু 7 মানে 35000 তাই তো আর এই আগস্টের আমাদের তোমার হচ্ছে কি ওই 10 দিনের বার করতে হবে আগস্ট 23 এখানে কিন্তু 5000 টাকা বেশি কিন্তু তাই না 5000 বাই আগস্ট 31 এ ইনটু হচ্ছে কি 10 হিসাব করে কত হয় 5000 ডিভাইডেড বাই 31 ইনটু হচ্ছে কি 10 কত হয় হ্যাঁ হ্যাঁ 1613 তাহলে এইটা হয়ে গেল আমাদের হ্যাঁ পেছনের 10 মাসের বেসিক তাহলে আমরা টোটাল করি সিমিলার ফ্যাশনে আমাদের ডিএটাকেও বার করতে পারবো কারণ ডিএটাও কিন্তু ইনক্রিমেন্ট রয়েছে তাহলে চারটাকে টোটাল করো 2710 8000 35000 আর 1613 সিমিলার ফ্যাশনে আমরা ডিএ করব 47323 এবার আমরা করছি ডিএ ডিএটা এত ভেঙে দেখাতে হবে আমরা বুঝে যাব তাহলে ওই আর পিরিয়ড গুলো আমরা লিখছি না এগুলো লেখাই আছে সেম পিরিয়ডে তোমার অক্টোবর 22 এর তোমার 21 দিনের বার করব তাই তো অক্টোবর 22 এর হ্যাঁ তো অক্টোবর 22 এ তোমার হবে দিয়েছিল 1500 এটা বেসিক লিখলাম 1500 বাই 31 তাই না বাই 31 ইনটু হচ্ছে কি তোমার 21 কত হয় 1016 আচ্ছা এবার নভেম্বর টু ডিসেম্বর 22 এগুলো ফুল মান্থ মানে তোমার 1,500 ইনটু 2 তাহলে 1500 ইনটু 2 তার মানে 3000 ঠিক আছে আর জানুয়ারি 2 হচ্ছে কি জুলাই 23 তোমার হচ্ছে কি 7 মাস তার মানে 2000 ইনটু 7 তাই তো তার মানে 14000 আর আগস্ট হ্যাঁ আগস্ট 23 10 মাসের নেব এই 10 দিনের নেব তার মানে এখানে আমাদের 2000 বাই 31 ইনটু হচ্ছে কি তোমার 10 645 এবার অ্যাড করো 645 অ্যাড করো তোমার হচ্ছে কি 1016 3000 14000 আর 645 ঠিক করে অ্যাড করবে কত হয় বলো কত 18 661 আচ্ছা তাহলে এই ক্ষেত্রে করে দিই এখানটা আমার ধরে যাবে তাহলে বেসিক হলো আমাদের পেছনের 10 মাসের টোটাল বেসিক আমরা পেয়েছি 47323 তাই তো 47323 ডি আমরা পেলাম তোমার 18661 এবার কমিশন অন সেলস তো সেলস কত অ্যাচিভ করেছে দেখো সেলস কত অ্যাচিভ করেছে সেল অ্যাচিভ করেছে আমাদের বলে দেওয়া আছে হ্যাঁ তোমার হচ্ছে কি টার্নওভার এফেক্টেড বাই দ্য এসএসসি ডিউরিং দ্য লাস্ট 12 মান্থ বলে দিচ্ছি ইভেন রুপিস 5 লাখ আর সেলের উপর কমিশন কত পার্সেন্ট বলে দেওয়া আছে
সেলের উপর কমিশন বলে দেওয়া আছে 5%, তাই তো? তাহলে 5 লাখ ইনটু 5%, তাহলে এখানে আমরা করি 5 লাখ ইনটু 5%, এটা হলো পুরো বছরের কমিশন, আমাকে মানে 10 মাসে নিতে হবে, তাই তো? আমাকে 10 মাসে নিতে হবে, পুরো বছরের কমিশন, তাহলে আমাকে করব এবারে ইনটু 10/12 করলে কত হয় বলো? করলে কত হয়? 20833। তাহলে এটা হলো আমাদের পেছনে 10 মান্থের বেসিক ডি আর কমিশন সেল পেয়ে গেলাম, মানে অ্যাড করে আমরা টোটাল 10 মাসের পাবো বেসিক ডি আর কমিশন সেল, তারপর 10 দিয়ে ডিভাইড করলে আমরা সেটা পেয়ে যাবে। টোটাল করলে কত হচ্ছে? 86,800। তাহলে আমরা বলবো 17 তাহলে এভারেজ স্যালারি এটাকে আমরা 10 দিয়ে ডিভাইড করব। তাহলে লিখব দেওয়ার পর এভারেজ স্যালারি, শর্টে লিখলাম এভারেজ স্যালারি, তাহলে 86,817 বাই 10, তার মানে 8682 করে দিলাম, ঠিক আছে? 8682 এবার আমরা অঙ্কেতে চলে আসি। আচ্ছা, 10 মান্থ এভারেজ স্যালারি মানে 10 ইনটু এইটা, মানে এটাই আমাদের বের হবে, তাই না? 10 মান্থ এভারেজ স্যালারি আমরা পেয়ে গেলাম 8682, তো 10 দিয়ে ইনটু করলে তো আমাদের এটাই বের হবে, তাই না? তার মানে 86817 যেটা আছে ওইটাই। এটা ফ্র্যাকশনের জন্য আমরা একটু বাড়িয়ে নিয়েছি। তো 10 মান্থ এভারেজ স্যালারি আমাদের বের হবে কিন্তু 86817। আর এইটা ম্যাক্সিমাম 30 ডেজ। ও সার্ভিস করেছে কতদিন? 35 ইয়ার্স 9 মান্থ। 35 ইয়ার্স 9 মান্থ সার্ভিস করেছে মানে কি হয়েছে? 10 দিয়ে ইনটু করলে 20। হ্যাঁ, তো ঠিকই তো কথা, এখানে তো আমরা ফ্র্যাকশনটাকে ইগনোর করেছিলাম, তাই ঠিক আছে? অ্যাকচুয়াল তো এটাই তো বেরোনোর কথা, তো তুমি 8620 করে দাও না, তাতে ক্ষতি কি আছে? যেটাকে 10 দিয়ে ডিভাইড করে যেটা বেরিয়েছিলাম, যেটা বের হয়েছিল সেটাকে 10 দিয়ে ইনটু করে, এটাই হওয়ার কথা। আমরা এটা মানে পুরোপুরি মেনে নিই তো 70 পে আসছিল, তাই না? ওই জন্য 3 টাকা ডিফারেন্স আসছিল। সে তুমি 86,820 নাও, তাতে কোনো সমস্যা নেই। আর লাস্ট একটা, ও 35 ইয়ার্স 9 মান্থ সার্ভিস করেছিল, তাই তো? 35 ইয়ার্স বলেছে তো? 25 ইয়ার্স 9 মান্থ সার্ভিস করেছিল। 9 মান্থকে আমরা ইগনোর করব। আর ও মানে ডিউরিং দ্য কন্টিনিউয়েশন অফ সার্ভিস লিভ কতখানি অ্যাভেল করেছে দেখো, বলে দিয়েছে। লিভ কতখানি অ্যাভেল করেছে? 2 months leave for না ওইটা না, তোমার এখানে কি বলেছে যে লিভ কতখানি ও মানে 20 মান্থ লিভ ও অ্যাভেল করেছে। এই জায়গাটা আমি একটুখানি বলবো, দেখো মানে এই যে আমরা বলছি 1 ইয়ার কমপ্লিটেড সার্ভিস ইকুইভ্যালেন্ট টু 30 ডেজ, তাই তো? মানে এক বছরকে আমরা 1 মাস করে ধরে নিই, ম্যাক্সিমাম 30 ডেজ। তো লিভটা আমাদের কিন্তু এখানে দেখো 30 ডেজের বেশি আসছে, ওই জন্য আমরা মানে 30 ডেজেরই নেব। তার মানে যত বছর সার্ভিস করেছে মানে আমরা তত মাস নেব। তোমার হচ্ছে কি 25 ইয়ার্স মানে 25 মান্থ ইনটু 12 কিন্তু করতে যাবে না, কারণ 1 ইয়ার ইকুয়াল টু 30 ডেজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানটা আমি দেখাচ্ছি, লাস্ট এটা আমি এইখানটা দেখিয়ে দিচ্ছি। এইখানটা দেখাচ্ছি, দেখো। তার মানে 35 মাইনাস হচ্ছে কি তোমার অ্যাভারেজ করেছে 20, তাই না? তার মানে তোমার হচ্ছে কি 15 মান্থস, 15 ইনটু অ্যাভারেজ স্যালারি 8682। এই জায়গাটা আমি একটুখানি শিখিয়ে দিই। যেহেতু 30 ডেজের বেশি ওরা লিভ পায়, তাই তো? তখন আমরা কি বলি, মানে যত বছর সেটাকেই আমরা মান্থ বলে ধরে নিচ্ছি। মানে 25, এটা 25 না গো? এটা 25, তার মানে 5 হবে। 25 মাইনাস 20, তার মানে 5 ইনটু এই 8682 হবে। শোনো, এবার মানে সবাই তো আর যে সব কনসার্ন যে 30 ডেজের বেশি লিভ দেয় এমন তো কোনো মানে নেই। অনেক কনসার্ন কিন্তু তোমাকে 20 দিনের লিভও দিতে পারে। তখন কিন্তু ওই মানে 25 ইয়ার্স মানে কিন্তু 20 মান্থ তখন কিন্তু হবে না, ঠিক আছে? তখন তোমাকে বার করে নিতে লাগবে, মানে ইয়ার অফ সার্ভিস ইনটু 20 ডিভাইডেড বাই 30 করে দেবে। এখানে এই 25 টা এলো কি করে? 25 টা আমি জাস্ট ওয়ার্কিংসে দেখিয়ে দিচ্ছি। 25 মানে ইয়ার মানে তোমার হচ্ছে কি 25 মান্থ কিভাবে এলো দেখো, 25 ইনটু 30 বাই 30, ঠিক আছে? মানে এটা আমাদের তোমার দিনে বেরোলো, এবার সেটা মাসে নেওয়ার জন্য আমরা 30 দিয়ে ডিভাইড করছি।
তার জন্য আমাদের 25ই থেকে গেল। যখন মানে 30 ডেজের বেশি যখন আমাদের লিভ দেবে তখন মানে অ্যাকচুয়াল যেটা সার্ভিস মানে যেটা সার্ভিসও করেছে সার্ভিস পিরিয়ডটা সেটাকেই আমরা নেব, মানে তত মাসই নেব। কিন্তু যদি 20 ডেজের লিভ পেত তখন কিন্তু আমরা এখানে করতাম 25 × 20 বাই হচ্ছে কি 30, তখন কিন্তু আমাদের এই 35টা আমাদের 25টা তখন কিন্তু আমাদের আসতো না। ঠিক আছে, এটা আমাদের বুঝে করতে লাগবে। তো এখানে আমাদের এটা করতে হলো না, যেহেতু মানে 2 মান্থের লিভ মানে মোর দ্যান 30 ডেজ। ঠিক আছে, তাহলে এটা আমাদের করতে হবে 5 × 8 43 410। তাহলে এর মধ্যে লোয়ার কোনটা হলো এইটা, তাহলে 43 410 কে লাস্টে আনলাম, এবার মাইনাস করে দাও। মাইনাস করলে কত হয়? 1,50,000 থেকে 43 410 106,590। এটাই আমাদের হলো ট্যাক্সেবল লিভ স্যালারি। আমার লেখার দরকার নেই, জায়গা নেই এখানটা, এটাই আমাদের হলো ট্যাক্সেবল লিভ স্যালারি। তাহলে এই যে লিভ স্যালারির অঙ্কটা আমি করে দিলাম, এটা কিন্তু বলতে পারো লিভ স্যালারি কিন্তু একদম হাইয়েস্ট লেভেলের সাম। এর উপরে কিন্তু লিভ স্যালারির কোনো অঙ্ক হয় না। এর উপরে যে অঙ্ক, যে বাইরে যে অঙ্ক করে দেবে এর থেকে অনেক সহজ। এর থেকে শক্ত অঙ্ক লিভ স্যালারিতে কিন্তু আর হতে পারে না, কারণ এখানে ওই মাসটার যেটা ছিল ভাঙা মাসে ও রিটায়ার করেছে বলে প্রবলেমটা হয়েছিল। যদি এটা মান্থের শেষে যদি রিটায়ার করতো তাহলে আমাদের সবই ফুল মান্থ পেতাম, তখন এরকম 21 দিন 10 দিনের আমাদের হিসেবটা করতে হতো না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমি একদম মানে মোস্ট স্ট্যান্ডার্ড অঙ্ক আর সবথেকে কমপ্লিকেটেড অঙ্ক লিভ স্যালারি আমি করিয়ে দিলাম। প্লাস আমার রেগুলার তোমরা ফলো করো আর আমার চ্যানেলটাকে মানে লাইক করো আর একটু সাবস্ক্রাইব করে দিও সবাই, আর রেগুলার আমার ক্লাস কিন্তু ফলো করো, দেখবে ভালোই হবে। তাহলে লিভ স্যালারি হয়ে গেল। এরপর আমি গ্র্যাচুইটি করাবো, পেনশন করিয়ে দেবো, একটা একটা করে অঙ্ক করিয়ে দেবো, তুমি সব অঙ্ক কিন্তু করতে পারবে। থ্যাংক ইউ।